চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। ধন্যবাদ সাকিব। আজ আমরা যুক্ত হয়েছে 298তম সংসদীয় আসন খাগড়াছড়ি জেলা, পার্বত্য জেলা এবং অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা, এবং সেই জেলা থেকে আজ এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব রহমান। প্রায় ২৭০০ বর্গ কিলোমিটারের একটি জনপদ এই খাগড়াছড়ি, অত্যন্ত সম্ভাবনাময় একটি জনপদ বলা যায় এটিকে। এখানে যেমন কৃষির সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে পর্যটনের সম্ভাবনা। সেই সম্ভাবনা আসলে বিগত সময়টাতে কতটা কাজে লাগানো গিয়েছে, জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন, সেই বিষয়গুলো আমরা জানবো। এবং একই সাথে আগামীতে যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণের প্রত্যাশা কি, ভোটারের প্রত্যাশা কি, এবং সেই সাথে এখানে যে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পক্ষ থেকে তাদের রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি ভাবছেন জনগণকে নিয়ে, সেই বিষয়গুলোই আমরা আজকে এখানে আলোচনা করব, জানার চেষ্টা করব। আমাদের সাথে আলোচনার জন্য আজ উপস্থিত রয়েছেন, আমার ঠিক ডান পাশে উপস্থিত রয়েছেন অনিমেষ চাকমা রিঙ্কু, তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, এবং আমার বাঁ পাশে রয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন, এবং আমার একেবারে ডান পাশে রয়েছেন নূর আলম, তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার এনসিপির আহ্বায়ক, এবং আমাদের সাথে একজন নারী রয়েছে, নারী উদ্যোক্তা এবং নারী উন্নয়ন কর্মী তেজশ্রী চাকমা। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই বিএনপির যিনি যুগ্ম সম্পাদক রয়েছেন অনিমেষ চাকমা রিঙ্কু, আপনার কাছে একটু জানতে চাই, আসন্ন নির্বাচনে আপনাদের দলের পক্ষ থেকে একজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই ক্ষেত্রে খাগড়াছড়িবাসীর প্রত্যাশা পূরণে, তাদের জীবনমান উন্নয়নে আপনারা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? খাগড়াছড়িতে 298 নং আসনে আমাদের সকলের পাহাড়ি বাঙালি রাস্তার প্রতীক ওয়াদুদ ভূঁইয়া মহোদয় মনোনয়ন পেয়েছেন। আমরা আগামীতে ওয়াদুদ ভূঁইয়া মহোদয় নির্বাচিত হলে দেশে যদি বিএনপি সরকার গঠিত হয়, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা প্রথমে নিশ্চিত করব। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার পাশাপাশি এলাকার খেতে খাওয়া মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে আমরা জোরালো ভূমিকা রাখব, এবং শিক্ষা এবং রাস্তাঘাট সহ স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা রাখব। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমার বাঁ পাশে রয়েছেন জেলা আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন। আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের একজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি ধরি, সেই 11 দলীয় জোট থেকে আপনারাই নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের প্রার্থী যদি নির্বাচিত হয়, আপনারা এই এলাকার এই জনপদের উন্নয়নে, ভোটারদের উন্নয়নে, ভোটারদের জীবনমান উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন বা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ। আমরা এখানে 298 নং আসনে 10 দলীয় জোটের পক্ষ থেকে অ্যাডভোকেট ইয়াকুব আলী সাহেবকে আমরা মনোনয়ন দিয়েছি, এবং তিনি নির্বাচিত হলে আমরা আমাদের দলের সম্ভাবনা হচ্ছে এটাই, আমরা চাই যে ভোটারদের জীবন মান উন্নয়নের জন্য, এখানকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য, শিক্ষার বিশেষ করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করে এখানের লোকদেরকে, ছাত্রদেরকে আরও বেশি স্কিল ডেভেলপমেন্ট করা, এখানে মেডিকেল কলেজ স্থাপনের চিন্তাভাবনা আমাদের রয়েছে। এরপরে হচ্ছে এখানকার ফল ফলাদি যেভাবে আছে সেগুলোকে আমরা আরও কিভাবে সমতলে নেওয়া যায়, সেজন্য আমাদের অবকাঠামোগত, বিশেষ করে রাস্তাঘাট উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন। এরপরে হচ্ছে পর্যটন নির্ভর এলাকা হিসেবে আমরা চাই যে এই এলাকা আরও পর্যটন বান্ধব হোক, সেজন্যে পর্যটনের ভিত্তিক আমাদেরকে এই এলাকার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার চিন্তা আছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা বেকার যুবক যুবতীদেরকে আমরা অগ্রসর করব। এরপর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার ব্যাপারে আমরা ভূমিকা রাখব। আমরা চাই যে এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো 10 দলের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে আমার ডান পাশে যিনি রয়েছেন জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি আহ্বায়ক নূর আলম, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা জামায়াত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট সেখানে রয়েছেন, আপনাদের এখানে প্রার্থী নেই কিন্তু জোটের প্রার্থী রয়েছে, এবং তারুণ্য নির্ভর একটি দল বলা হয় এনসিপিকে।
তরুণদের জন্য আপনাদের আসলে পরিকল্পনাটা কি, এবং তরুণরা এই সময়টাতে কর্মসংস্থানের একটা ব্যাপক সংকটে আছে, সেই জায়গাগুলোতে আপনারা খাগড়াছড়িতে কিভাবে কাজ করবেন যদি নির্বাচিত হন, এবং খাগড়াছড়ি আপামর জনসাধারণ যারা রয়েছেন তাদের ভাগ্যোন্নয়নে আপনাদের ভূমিকাটা কি হবে আসলে? সবচেয়ে বড় কথা হলো এনসিপিকে সব জায়গা থেকেই বলা হয় একটা তারুণ্য নির্ভর দল। তা আমরা আসলে তরুণদের জন্য আমরা কি করব, এটা মূল বিষয়টা আগে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের এই পার্বত্য অঞ্চল এবং প্লেনল্যান্ডের রাজনীতির একটু ডিফারেন্ট। আর এখানে যেহেতু এনসিপি একটা তারুণ্য নির্ভর দল এবং আমরা 10 দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতার একটা অংশ, সেজন্য যদি এখানকে এই জায়গাতে পার্বত্য অঞ্চলে তরুণদেরকে আগে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তার প্রধান মাধ্যম হতে হবে সেটা হলো পর্যটন খাত। আর পর্যটন খাতকে যদি এখানে স্ট্রং করতে হয়, সাধারণ মানুষের যদি আর্থসামাজিক উন্নয়ন ঘটাইতে হয়, তাহলে পর্যটন খাতের জন্য আগে একটা নিরাপদ পার্বত্য অঞ্চল তৈরি করতে হবে। এখানে সাধারণ জনগণ থেকে আপার শ্রেণী থেকে লোয়ার শ্রেণী পর্যন্ত সমস্ত জনগণ যাতে এই ফিলটা করতে পারে যে আমাদের জন্য এই পার্বত্য খাগড়াছড়ি অঞ্চলটা সম্পূর্ণরূপে নিরাপদ, তারা যাতে কোনো অবস্থাতেই নিরাপত্তাহীন ফিল না করে। আরেকটা বিষয় হলো আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রথম যেই সত্যটা হচ্ছে সেটা হলো মানবাধিকার। যদি আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ না করতে পারি, তাহলে যত উন্নয়নই হোক, এই উন্নয়নটার কাঙ্ক্ষিত যে সুফলটা সেটা আমরা কখনোই পাবো না। সেজন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জোটের প্রার্থী এখানে দেওয়া হয়েছে, যদি আমাদের জোট সরকার গঠন করতে পারে, তাহলে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই খাগড়াছড়িতে প্রথমে যে দুইটা জিনিসকে প্রায়োরিটি দেব, সেটার প্রথমটা হলো নিরাপত্তা সাধারণ জনগণের, এবং দ্বিতীয়ত হলো মানবাধিকার। কারণ মানবাধিকারকে আপনি যতক্ষণ টেকসই না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আর্থসামাজিক উন্নয়ন আপনি টেকসই করতে পারবেন না এই পার্বত্য অঞ্চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সাথে একজন নারী উদ্যোক্তা এবং নারী উন্নয়ন কর্মী রয়েছেন, তেজশ্রী চাকমা। আপনার কাছে একটু জানতে চাই, এখানে বেশ কিছু বিষয় উঠে এলো। আমাদের যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন, তারা কিভাবে খাগড়াছড়িকে গড়তে চান সেই বিষয়গুলো তারা বলছেন। পাশাপাশি পর্যটনের কথা বলছেন। পর্যটন মানে এক ধরনের বিনিয়োগ, এক ধরনের সেখানে কর্মসংস্থান সৃষ্টি হওয়া, সবকিছু মিলিয়ে আসলে খাগড়াছড়িতে বর্তমানে কি পরিস্থিতি দেখছেন, এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেই ইশতেহারগুলো দিচ্ছেন সেগুলো আসলে ভোট শেষে কতটা বাস্তবায়িত হয়, বাস্তবতা কি বলছে আসলে? আসলে খুবই জটিল প্রশ্ন করলেন। আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা বা নারী কর্মী, নারীদের হয়ে কথা বলছি এখানে। সবার প্রথমে আমি বলতে চাই, প্রতিশ্রুতি কিন্তু আগেও গত সরকারও কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তবে এটা অস্বীকার করার মতো না যে ওনাদের সরকারের আমলেও কিন্তু নারীদের জন্য আমরা অনেকটা সুবিধা পেয়েছি, এবং নারীরা উদ্যোক্তারা কিন্তু তখন থেকে কিন্তু এখন একটু উঁচু ধাপে উঠে আসছে। তো এখন যেটা বলবো, সব থেকে মেইন যে বিষয় সেটা হচ্ছে নারীদের অধিকার আর নারীদের নিরাপত্তা। আপনি দেখবেন শতকরা কিন্তু পুরুষরা যেরকম কিন্তু নিরাপদে চলাফেরা করতে পারবে, বা কর্মক্ষেত্রে হোক বা সেটা ব্যক্তিগত ক্ষেত্রে যেখানে হোক না কেন, নারীরা কিন্তু ততটা কিন্তু নিরাপদ নয়, সেটা পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক। তো এখন কথা আসবে এটাই যে আমরা যদি ধরেন কথা আমি শিক্ষার দিক দিয়ে আমি এগিয়ে আছি, আমি অর্থনৈতিকভাবেও হচ্ছে আমি এগিয়ে আছি, কিন্তু আমার নিরাপত্তাটা কতটুকু, এটা যদি ধরেন আপনি বিএনপি আসুক, এনসিপি আসুক, বা হচ্ছে আপনার জামাতে আসুক, ওনারা আমাদেরকে আমাদের অধিকার, আমাদের নিরাপত্তা বা আমাদের এগিয়ে যাওয়া কতটা নিরাপদ করতে পারবে, এটারও একটা বিষয় আছে। এটার উপর ডিপেন্ড করে কিন্তু এক একজন নারী কিন্তু নিজেদের ভোটটা নিশ্চিত করবে যে তারা আসলে কোন দলকে বেছে নিবে আর কি নির্বাচনে। কিন্তু পাহাড়ের উন্নয়নের ক্ষেত্রে তো আসলে নারীদের উন্নয়নের বিকল্প কিছু নেই, কারণ এখানের যে অর্থনীতি, আমরা কৃষি বলি কিংবা অন্যান্য ব্যবসা বাণিজ্য বলি, নারীরা কিন্তু এখানে অগ্রণী ভূমিকা পালন করে। তো সেই জায়গাটা থেকে আসলে এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে, আপনারা সেটাকে কোথায় দেখতে চান আগামীর জনপ্রতিনিধিদের কাছে? তারা কোথায় নিয়ে গেলে আপনারা মনে করবেন যে হ্যাঁ, এখন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে? আসলে পাহাড়ের নারীরা কিন্তু প্লেন ডিস্ট্রিক্টের নারীদের থেকে পাহাড়ের নারীরা কিন্তু অনেক এগিয়ে, এটা কিন্তু সত্য। কিন্তু যখন আপনি কোনো একটা অপরচুনিটিসের কথা আসে, তখন কিন্তু নারীকে কোনো না কোনোভাবে কিন্তু থামিয়ে চেপে রাখা হয়। তো আমরা তো সবসময় চাইবো যে হ্যাঁ, আমি যদি যোগ্য থাকি, আমি যে কোনো প্ল্যাটফর্মে যেন নিজেকে একজন প্রতিষ্ঠিত নারী হিসেবে দেখতে চাই, এটাই তো আমি চাইবো। কিন্তু আপনি দেখবেন
রাজনৈতিক ক্ষেত্রে বলেন বা সেটা অন্যান্য ক্ষেত্রে বলেন, নারী যতটাই তার কাজে যতটাই এস্টাবলিশ হোক না কেন, তাকে কিন্তু একদম মেইন স্ট্রিমে কিন্তু দেখা যায় না, এটাই কিন্তু দেখা যায় না। তো এই কারণেই কিন্তু আমরা সবসময় বলি নারীদের অধিকার নিয়ে কথাটা আমরা এই কারণেই বলি, কারণ আমরা আসলে ওই রকম সুবিধাটা পাই না। আর আপনি যেটা বললেন যে পাহাড়ের নারীরা অনেক এগিয়ে কাজ করে যাচ্ছেন, এই করছেন সে করছেন, আমরা কিন্তু আসলে কাজ করে যাচ্ছি, কিন্তু সেই অনুসারে কিন্তু আমাদেরকে ততটা মূল্যায়ন করা হচ্ছে না। ধন্যবাদ। এই প্রসঙ্গে আপনার কাছে আমরা আবারও ফিরব। দর্শক, আমাদের আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে। আলোচনার পরের ধাপে আমরা আমাদের উপস্থিত যে সকল দর্শক রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের কথা শুনবো এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার অনুষ্ঠানে আজ আমরা যুক্ত হয়েছি খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে। আমাদের আলোচনার প্রথম ধাপে এরই মধ্যে বেশ কিছু বিষয়ে উঠে এসেছে। এই অঞ্চলের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং সেই সাথে পর্যটন এবং আত্মকর্মসংস্থান সহ নানান বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কিভাবে কাজ করবেন, কী ধরনের বা কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন, সেই বিষয়গুলো তারা এরই মধ্যে তুলে ধরেছেন। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের কথা আমরা সরাসরি জানতে চাই, তাদের জিজ্ঞাসা জানতে চাই। কারণ ভোট আসলে প্রতিবারই কিন্তু জনপ্রতিনিধি যারা নির্বাচন করেন তারা নানান ধরনের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতিতে ভোটাররা কতটা আশ্বস্ত হতে পারছেন সেই বিষয়টা একটু জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচন আসছে, ভোটাররা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধি তারাও নানান বিষয় নিয়ে আলোচনা করলেন। সেই বিষয়গুলো নিয়ে আপনার কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা বা ভোটার হিসেবে আপনার প্রত্যাশাটা কি? জি, আমি একজন সাধারণ খাগড়াছড়ি 298 নং আসনের ভোটার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যিনি এসেছেন অনিমেষ চাকমা রিঙ্কু মহোদয়কে এটা প্রশ্ন করতে চাই। বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলে খাগড়াছড়ি 298 নং আসনের যিনি এমপি প্রার্থী আছেন জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয় যদি এমপি নির্বাচিত হয়, উনি ওনার দলের পক্ষ থেকে যে আমরা দেখতে পেরেছি বিগত আওয়ামী লীগ সরকার এই এলাকার পর্যটন বান্ধব এই খাগড়াছড়িতে রাস্তাঘাটে তেমন কোনো উন্নয়ন করে নেই। কারণ বিএনপি সরকার আগামীতে ক্ষমতায় আসলে ওনার দল এবং মহোদয় এবং ওনারা এই যাতায়াতের যোগাযোগের যে ব্যবস্থা এটা নিয়ে ওনাদের কি ভাবনা? ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের বাঁ পাশে আরও কয়েকজন দর্শক রয়েছেন, আমরা তাদের পক্ষ থেকে একজনের প্রশ্ন বা মতামত জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে, সেই জায়গা থেকে কারো কাছে আপনার কোনো প্রশ্ন বা প্রত্যাশা আছে কিনা? যে অবশ্যই আমার প্রত্যাশা আছে যে বিগত বছরগুলোতে আমরা যে নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলোতে অনেকগুলো ইশতেহার থাকার পরেও আমরা পার্বত্য অঞ্চলের যে বৈষম্য, শিক্ষা খাতে যে বৈষম্য, সেই বৈষম্য রয়ে গেছে। তো গত 17 বছর পরে যে আবার নতুন নির্বাচন হচ্ছে, নতুন আঙ্গিনা হচ্ছে, নতুন স্বপ্ন নিয়ে হচ্ছে, সেই জায়গা থেকে আমি বলতে চাই, জানতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের যে নির্বাচিত আপনার প্রার্থী আছে, প্রতিদ্বন্দ্বী করছেন, তো উনি আগামীতে পার্বত্য চট্টগ্রামে এবারে আপনার মেডিকেল ভর্তি হওয়ার ক্ষেত্রে বা একটা সরকারি মেডিকেল কলেজ করার ক্ষেত্রে বা কৃষি বিশ্ববিদ্যালয় খুবই বেশি প্রয়োজন। এই ক্ষেত্রে তাদের প্রত্যাশা এবং চিন্তাটা কি, ভূমিকাটা কি হবে? ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দুজন দর্শকের প্রশ্ন নিয়েছি, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আরও বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি আমার ডান পাশে যিনি রয়েছেন অনিমেষ চাকমা রিঙ্কু, আপনার কাছে একটি প্রশ্ন করেছেন দর্শক যে এই এলাকার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে, রাস্তাঘাটের উন্নয়নে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে ভূমিকা রাখবেন, আর পর্যটন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুর বিকাশের অন্যতম প্রধান ইস্যু কিন্তু এই যোগাযোগ অবকাঠামো। আমাদের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া মহোদয় স্বপ্নে দেখেন এবং বাস্তবায়ন করার জন্য উনি উদ্গ্রীব থাকেন, যেটা প্রতিফলিত হয়েছে 2001 থেকে 6 সালে উনি যখন ক্ষমতায় ছিলেন। সর্বপ্রথম উনি সাজেক সৃষ্টি করেছিলেন। 2001 সালে ক্ষমতা নেওয়ার পরেই তিনি সাজেকে পদার্পণ করেছেন, খুব কষ্টে পদার্পণ করেছেন এবং সাজেকে উন্নয়ন বোর্ডের মাধ্যমে উনি একটা বিশ্রামাগার করে রাস্তাঘাট নিয়ে উনি নির্মাণ করেছেন। এবং উনি স্বপ্নে দেখেন আগে রাস্তাঘাটের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাটের উন্নয়ন হলে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন ক্ষেত্রে, সম্প্রীতির ক্ষেত্রে আসলে রাস্তাঘাটের উন্নয়ন দরকার ওনার স্বপ্ন।
2001 সালে সর্বপ্রথম উনি সাজেকে যেমনি পদার্পণ করেছেন, পর্যটনের বিষয়ে ওনার অনেক স্বপ্ন আছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন 5ই আগস্টের পরে পানচুরি রাস্তাটার ব্যাপারে সবাই জানে। পানচুরি রাস্তাটা যেভাবে জরাজীর্ণ ছিল, আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয় মানে সড়ক ও জনপথ বিভাগের সেন্ট্রাল অফিসে যোগাযোগ করে উনি দ্রুততার ভিত্তিতে সুপারিশ করে পানচুরি রাস্তাটা উনি সংরক্ষণ করেছেন এবং উন্নতি করেছেন ইতিমধ্যে। এবং দিঘিনালা রাস্তাটাও উনি সড়ক ও জনপথ বিভাগের হেড অফিসে যোগাযোগ করে উনি কাজ অলরেডি শুরু হয়েছে। উনি সর্বপ্রথম বিশ্বাস করেন এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাটের উন্নয়নটা উনি প্রাধান্য দিয়েছেন। এবং 2001 থেকে 6 সালে উনি যেগুলো বলছেন সেগুলো তো অতীত কর্মকাণ্ড। সামনে কি ধরনের পরিকল্পনা রয়েছে? সামনে পরিকল্পনা হলো আমাদের লিডার নির্বাচিত হলে আগে রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে উনি প্রাধান্য দিবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জামাতে ইসলামের জেলা শাখার আমির জনাব সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন, আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে যে কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে বা কিভাবে কাজ করবেন আসলে, যেটি সাধারণ ভোটারদের একটি প্রত্যাশা জায়গা যে তারা স্বাস্থ্য সেবা খাতে অনেকটা পিছিয়ে আসেন, গুরুত্বপূর্ণ দুর্ঘটনা বা অসুস্থতা হলে তারা অনেক দূর দূরান্তে যেতে হয়। জি ধন্যবাদ। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় বা এখানকার ছাত্রদের অনেকেই পিছিয়ে আছে, তাদেরকে অগ্রসর করার জন্য আমি মেডিকেল কলেজের কথাই বলছি। মেডিকেল কলেজ স্থাপন করলে সেখানে তারা আরও এগিয়ে যাবে। কৃষি বিশ্ববিদ্যালয় যেটা যেহেতু কৃষি নির্ভর এলাকা এবং পার্বত্য অঞ্চল, সেখানে এটারও যৌক্তিকতা আছে। আমরা সেটাও চিন্তা ভাবনা করব কৃষি বিশ্ববিদ্যালয় করা যায় কিনা। অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে বিশেষ করে এখানকার রাস্তাঘাট এখন 1 লেন আছে, এগুলোকে 2 লেন 3 লেন করলে আমরা পর্যটনদের সহজেই যাতায়াতটা আরও সাবলীল হবে। এবং সেই ক্ষেত্রে আমরা চাইব যে এই এলাকা বিশেষ করে বিভিন্ন অঞ্চলে যেভাবে ট্যুরিজম সৃষ্টি হয়েছে, আমাদের এই এলাকায় বিপুল সম্ভাবনা আছে। আমরা চাইব যে এখানে পর্যটন নির্ভর এলাকা হিসেবে গড়ে তোলার জন্য এবং শিক্ষা খাতে এখানকার ছাত্রছাত্রীদের এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের বিশেষ করে স্বাস্থ্য খাতে এখানে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেন্টার খোলার জন্য আমাদের প্রার্থী ইতিমধ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে এবং উনি স্বাস্থ্য বিভাগে মেডিকেল সেন্টারও আছে এখানে, সেই বিষয়ে ওনার অভিজ্ঞতা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এনসিপির যিনি প্রতিনিধি রয়েছেন আমাদের নূর আলম, আহ্বায়ক জেলা এনসিপির আহ্বায়ক, আপনার কাছে একটু জানতে চাই যে এখানে কৃষি নির্ভর একটি অর্থনীতি, কৃষিকে কেন্দ্র করে সেভাবে কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি, সেটি নিয়ে কি আপনাদের কোনো প্রত্যাশা পরিকল্পনা আছে কিনা? আসলে সবচেয়ে বড় কথা, আমি নিজেও একজন উদ্যোক্তা। মাটিরাঙ্গাতে আমার একটা বড় টিস্যু কালচারের খেজুর বাগান আছে এবং যেহেতু আমি ফার্মিং সেক্টরের সাথে জড়িত, এই জিনিসটা হয়তো আমি একটু ভালোই বলতে পারবো ইনশাল্লাহ। দেখেন, আমাদের এই পুরা খাগড়াছড়ি অঞ্চলের মধ্যে যেই কৃষি পণ্য সেটা বাজারজাত করতে গেলে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে যেটা নিয়ে আসতে হয়, সদর আস্তে আস্তে অনেক জায়গাতে চাঁদা দিতে হয় এবং কৃষক সেটার ন্যায্য মূল্য পাচ্ছে না পাওয়ার পরে কি হচ্ছে, অনেক সময় সেই ফলনটা অথবা সেই ফসলটা নষ্ট হচ্ছে। অথচ বিগত এতগুলা সরকার গত 54 বছর দেশ শাসন করছে, কিন্তু খাগড়াছড়িতে এখনো একটা কোলেস্টোর হয় নাই, অন্তত শস্য এবং ফল কোলেস্টোরজাত করে রাখার জন্য, যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। দ্বিতীয় আরেকটা বিষয় দেখেন, আমাদের এই পার্বত্য অঞ্চলে যখন একজন কৃষক অথবা একজন উদ্যোক্তা একটা বাগান করতে যাবে, ফার্মিং সেক্টরে যাবে, তখন কিন্তু এখানে পানির বিষয়টা খুবই ক্রিটিক্যাল অবস্থায় এসে দাঁড়ায়। তো আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটজুটি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ। আমরা কৃষকদের মাঝে এই পানির যেই ব্যবস্থাটা, অর্থাৎ পানি এবং সেই সাথে হিমাগারের মাধ্যমে যাতে উৎপাদিত পণ্য নষ্ট হয় সেই ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমাদের তেজশ্রী চাকমা, আপনার কাছে একটু জানতে চাই, খুব সংক্ষেপে, আমাদের সময় স্বল্পতা রয়েছে, আপনি একজন উদ্যোক্তা হিসেবে যে আমরা শুনতে পেলাম যে প্রচুর কৃষিজ পণ্য পরিবহন করার না কারণে সেই পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোল্ড স্টোরেজ না থাকার কারণে, সেই জায়গা থেকে আপনাদের আসলে ঘাটতিগুলো কি দেখছেন এবং প্রত্যাশা কি থাকবে? আসলে আমাদের এখানে যেটা হয় সেটা হলো যে প্রথমত তো কৃষি চাষ করার জন্য আমাদের অনেক জায়গা জমি রয়েছে, কিন্তু এই যে পানির ব্যবস্থাটা আমাদের নেই, পানির ব্যবস্থা নেই, প্লাস হচ্ছে আপনার সড়কের ব্যবস্থা নেই। কারণ পাহাড় অঞ্চল এরিয়া, আপনি যখন ওখান থেকে একটা
জিনিস নিয়ে আসবেন, ফল মূল বলে বা যেটাই নিয়ে আসেন, ওটা শহরে আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই কারণে দেখা যায় যে এমনও না, কিছু কিছু অঞ্চল আছে যেখানে অনেক পাহাড় পেরিয়ে আপনাকে যেতে হবে, তাহলে ওটা কিভাবে আপনি যাবেন? বা ওখানে যদি আপনি সড়ক করারও যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিভাবে করবেন? কারণ অলরেডি তো আমাদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার অর্ধেক পাহাড়ই আমরা সমান করে ফেলেছি। এটা তো অবশ্যই বাস্তব বা সত্য যে আমরা অনেক সড়ক করার জন্য বলেন বা উন্নয়নের জন্য হোক বা পর্যটনের জন্য আমরা অনেক পাহাড়ই কিন্তু কেটে সমান করে ফেলেছি। তো এখন যেটা হবে, আমাদের অধিকাংশ যারা কৃষিকাজ করেন তাদেরকে কিন্তু নিরাপদভাবে বা হচ্ছে আপনার পণ্য পরিবহনের সুযোগটাও আমরা করে দিতে পারছি না। ইভেন হচ্ছে কৃষক কিন্তু তথ্য প্রযুক্তির এখন অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু একজন কৃষক যিনি 15-20 বছর আগে থেকে যেভাবে জমি জমাতে চাষবাস করে আছেন, তিনি কিন্তু নতুন প্রযুক্তির সাথে কিন্তু পরিচিত নন। অর্থাৎ কৃষিক্ষেত্রটাকে আধুনিক করতে হবে এবং সেই সাথে এখানকার যে উৎপাদিত পণ্য সেগুলো সারা দেশ ছাড়িয়ে যাতে বিশ্বেও এখানকার উদ্যোক্তারা ব্যবসা করতে পারে সেই সুযোগটি তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যারা এখানে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহারে আমরা সারা দেশব্যাপী ভোটারদের ভাবনা, ভোটারদের প্রত্যাশার কথাগুলো তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা যুক্ত হয়েছিলাম পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে। আগামীকাল আমাদের এই অনুষ্ঠান একই সময়ে বিকেল 4:30টায় অনুষ্ঠিত হবে ফেনী জেলা থেকে। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।